আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের এই অনলাইন ক্লাসে আমরা তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের ঢাকা বোর্ড দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা সলভ করব। তো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আমরা ক্লাসের শুরুতেই একটু দেখতে চাচ্ছি আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ সকলকে। আমরা ঢাকা বোর্ড 2024 ফার্স্ট পেপারের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ঢাকা বোর্ড 2024 সলভ করতে যাচ্ছি। তো এখানে আসলে যে প্যাসেজটি রয়েছে সেখানে কালসিন্দুর গার্লস অর্থাৎ একটি গ্রাম, কালসিন্দুর একটা গ্রাম, এই গ্রামের মেয়েদের একটা সফলতার গল্প বলেছে। এই প্যাসেজটা তোমরা পড়েছো এবং জানো। এর বেসিক তথ্যগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখো, এই প্যাসেজের যে কোশ্চেন গুলো আছে, এমসিকিউ গুলো আছে, এগুলো আমরা আগে দেখতে পারি। পুরো প্যাসেজ আমরা না পড়ে এমসিকিউ গুলো দেখতে পারি। এখানে বলেছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউতে যে মোহাম্মদ মাহফুজ উদ্দিন ওয়াজা আসলে উনি কি ছিলেন। উনি আসলে ওই মেয়েদের আসলে মেন্টর ছিল, না হচ্ছে উনি ফুটবল খেলার অর্গানাইজার ছিল, প্রমোটার ছিল, অথবা মডারেটর ছিল। তো এগুলো মোটামুটি কাছাকাছি উত্তর, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মোহাম্মদ মাহফুজ উদ্দিন ওয়াজা মেন্টর দিলে এটা সব থেকে যৌক্তিক হয়। কেন যৌক্তিক হবে, কেন মেন্টর আমরা উত্তর দিব, আমি তোমাদের অনেককেই যুক্ত হতে দেখতেছি। সকলকে ধন্যবাদ। দেখো, মেন্টর মেন্টর ওয়ার্ডটা এখানে কেন আসবে, কারণ হচ্ছে এখানে এক্স্যাক্ট বলা হয় নাই উনি অর্গানাইজার ছিল বা উনি প্রমোটর ছিল। তো এখানে অর্গানাইজার এবং মেন্টরের মধ্যে উনি যেহেতু গাইডলাইন দিয়েছে, উনি যেহেতু ওদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই হিসেবে মোহাম্মদ মাহফুজ উদ্দিন এটা মেন্টর ছিল। এটি সবচেয়ে যৌক্তিক এবং রেলিভেন্ট। তো এ কারণে আমরা উত্তরটা মেন্টর দেব। আমরা যদি প্যাসেজটা দেখতে চাই, এখানে যে প্যাসেজ ছিল, প্যাসেজে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এই মাহফুজ উদ্দিনের কথা উল্লেখ আছে। তো কিভাবে ছিল এটা বলা হচ্ছে, এই মিনতি রানী শীল এবং মোহাম্মদ মাহফুজ উদ্দিন এই যে পারসুয়েডেড, রাজি করছিল দেম, তাদেরকে মানে তাদের গার্ডিয়ানদেরকে, টু অ্যালাউ, অনুমতি দিতে, দেয়ার ডটার্স, অর্থাৎ ওই বাবা মাকে বোঝাইছে আপনাদের মেয়েদেরকে একটু খেলার সুযোগ দেন, টু প্লে, খেলতে সুযোগ দেন, বিং গ্রেট মোটিভেটরস। হ্যাঁ, তো এই যে এরা দুইজনই কিন্তু মোটিভেটর ছিল। মিনতি রানী সাহা, মিনাতি রানী শীল এবং মোহাম্মদ মাহফুজ উদ্দিন, এনারা কিন্তু গ্রেট মোটিভেটর ছিল। এই হিসেবে আমরা ওনাদেরকে মেন্টর হিসেবে বলতে পারি। ঠিক আছে, এর পরেরটা তোমরা বলো তো দেখি। এটা আমি দেখতে চাইবো আসলে ম্যালনিউট্রিশন, এই ম্যালনিউট্রিশন ওয়ার্ডটি এর উত্তর কি হবে। ম্যালনিউট্রিশন অর্থ কি? তোমরা তো নিউট্রিশন অর্থ জানো, তাই না? আমি কমেন্ট দেখতে চাই, আমি কমেন্ট দেখতে চাই। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। এখানে দেখো, নিউট্রিশন অর্থ তো পুষ্টি, আর মনে রাখবা ম্যাল মানে খারাপ। ম্যাল মানে কি? খারাপ। যেমন দেখো, আমরা তোমাদের ক্লাসের আগে বলেছিলাম ভোকাব শেখাতে গিয়ে যে অ্যাড্রেট অর্থ দক্ষ, আর এর পূর্বে যদি ম্যাল যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে অদক্ষ। অর্থাৎ কি হলো, যে অ্যাড্রেট অর্থ দক্ষ আর ম্যাল অ্যাড্রেট অর্থ অদক্ষ, অর্থাৎ ম্যাল দ্বারা আসলে বিপরীত বা খারাপ বোঝায়। এটি একটি রুট ওয়ার্ড। ওকে, তো তাহলে নিউট্রিশনের বিপরীত হবে অপুষ্টি হবে। তাহলে অপুষ্টি যদি হয় তাহলে উত্তর কোনটা হওয়া উচিত? এটা কি সুস্বাদুর কথা বলেছে?
এটা কি টেস্টের কথা বলেছে, না এটা হচ্ছে খাদ্যের অভাবের কথা বলেছে, না এটা ব্যালেন্সড হেলথের অভাব হয়, ম্যালনিউট্রিশন আসলে কখন হয়? আমি অনেকের উত্তর দেখতে পাচ্ছি, হ্যাঁ উত্তর হবে ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। আশা করি বুঝতে পারছো। আমরা পরেরটাই যাই, পরের অপশন দেখো। সি নাম্বারে কি বলেছে? সি নাম্বারে বলেছে গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার। গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার। আসলেই এটা কমন পিকচার না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের সামাজিক বাস্তবতায়। আসলে মেয়েরা ফুটবল খেলাটাকে অনেক ফ্যামিলি, অনেক সমাজ, অনেক কারণেই এটাকে নেতিবাচকভাবে দেখে। তো হোয়াট ডাজ ইট মিন, এটা দ্বারা কি বোঝায়? তাহলে এটা নট আ কমন পিকচার, এটা হলো আমার জাস্ট কিওয়ার্ড এই অংশের, যে কমন পিকচার নয়, মানে মেয়েরা যে ফুটবল খেলে এটা কমন পিকচার না। কমন পিকচার না মানে সমাজের স্বাভাবিক কোনো কাজ নয়। তো আমি জানতে চাচ্ছি কোনটা সঠিক উত্তর হবে। সবার আগে কে উত্তর দিতে পারে দেখা যাক। অলরেডি অনেকগুলো উত্তর পাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ। এখানে নট আ কমন পিকচার এর অর্থ তোমরা অনেকেই সঠিক বলেছ, যেটার উত্তর হবে গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল। এখন এটা উত্তর হবে, কারণ মেয়েরা আসলে এভাবে ফুটবল খেলে যে এটা আমরা দেখে অভ্যস্ত না। এখন কথা হচ্ছে, যদি এটা হয় ফুটবল ইজ নট এ গেম ফর গার্লস, এটা ভুল কথা। ফুটবল মেয়েদের খেলা না, এটা তো আসলে কোথাও উল্লেখ নাই। অবশ্যই খেলা, সমাজ গ্রহণ করবে কি করবে না সেটা পরের কথা, কমন পিকচার হবে কি হবে না সেটা পরের কথা। বাট এটা তো অবশ্যই ভুল, এটা হতে পারে না। ফুটবল ইজ নট এ গুড গেম, অবশ্যই ফুটবল ভালো খেলা, কেন এটা ভালো গেম হবে না? নট এ গুড গেম হবে না, সুতরাং এটাও বাদ। সিতে কি আছে? যে ফুটবল ইজ রেস্ট্রিক্টেড ফর গার্লস, সারা পৃথিবীতে তো রেস্ট্রিক্টেড না। কোনো একটি জাতীয় যদি ধরো আফগানিস্তানে যদি এটা নিষিদ্ধ থাকে, তাহলে সারা বিশ্বে তো নিষিদ্ধ না, তাহলেও তো বলা যাচ্ছে না এই কথাটা। তাহলে কমন পিকচার না বলতে আমাদের দেশের প্রেক্ষাপটে গার্লস আর নট রেগুলার, তাদেরকে নিয়মিত দেখা যায় না, বা আমাদের কাস্টম বা আমাদের সমাজে এটা আসলে সবাই এটা সাপোর্ট করে না ইন প্লেইং ফুটবল। তাহলে উত্তর হবে 4। আমি তোমাদের পরবর্তী কোশ্চেনের উত্তর জানতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য চোরস? তো এটা তোমরা একটু বলো দেখি, এই ওয়ার্ডের মিনিংটা কোনটা হতে পারে? তোমরা একটু জানাও। অনেকেই সঠিক উত্তর বলতেছো। আচ্ছা দেখো, হ্যাঁ ও অনেকেরই উত্তর সঠিক হয়েছে। উত্তর হবে হাউস ওয়ার্কস। হাউস ওয়ার্কস, হ্যাঁ, গৃহস্থলীর কাজ। ওকে, এটা সহজ ছিল। এর পরেরটা দেখো, এখানে বলছে শেক অফ, এটার অর্থ কি? তো প্যাসেজে যদি আমরা শেক অফ ওয়ার্ডটা যাই, তাহলে এটা হবে যে মুক্তি পাওয়া। আমরা যদি প্যাসেজের ওই জায়গাটাই দেখি যে শেক অফ দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে, তো শেক অফ অর্থ কি ছিল? মুক্তি পাওয়া। ওকে, তো সেক্ষেত্রে হবে টু গেট রিড অফ। ঠিক আছে, তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও নারীদের ফুটবল খেলার বিষয়টা কমন পিকচার না, কিন্তু কালসিন্দুরের এই শিক্ষকরা, এখানকার গার্ডিয়ানরা আসলে একটা পর্যায়ে মেয়েদেরকে অ্যালাউ করে এবং তারা আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে। তো দেখো, শেক অফ, শেক অফের অর্থ তাহলে গেট রিড অফ। আচ্ছা, এটা তো তোমরা সবাই পারবা, বলো তো দেখি। সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিনস, সেকেন্ডারি স্কুল, তোমরা অনেকে হাই স্কুল শেষ করে তোমরা কলেজে আসছো, তাহলে সেকেন্ডারি স্কুল আসলে কোন ক্লাস থেকে কোন ক্লাস? প্রাইমারি তো আমরা জানি, তাই না? প্রাইমারি সবাই জানি। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। উত্তর হবে 6 to 10। 6 to 10, এটা খুবই সহজ কোশ্চেন ছিল। ঢাকা বোর্ড 2024। পাবলিক রিপ্রেজেন্টেটিভস মানে কি বোঝায়? পাবলিক রিপ্রেজেন্টেটিভস জনপ্রতিনিধি, হ্যাঁ,
জনপ্রতিনিধি কারা, পাবলিক রিপ্রেজেন্টেটিভস কারা। এটা কিন্তু প্যাসেজ পড়লেই এটা পারা যাবে, এটা এটা নয়। এই উত্তরটা আসলে প্যাসেজের ব্যাপার না, এটা কমন সেন্স। ওকে, তো এজন্য আমি আর প্যাসেজে যাচ্ছি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভস কি হতে পারে? অনেকেরই উত্তর সঠিক হয়েছে। এখানে ইলেক্টেড পারসন হবে। কি হবে? ইলেক্টেড পারসন, অর্থাৎ যে নির্বাচিত ব্যক্তি সে তিনি হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভস। ওকে, নন গভর্নমেন্ট ওয়ার্কার্স হবে না, পেইড ওয়ার্কার্সও হবে না, এবং গভর্নমেন্ট ওয়ার্কার্স বা সরকারি হচ্ছে চাকরিজীবীও হবে না। কারণ হচ্ছে সরকারি চাকরিজীবী করতে গেলে তো জনপ্রতিনিধির দ্বারা ভোটে নির্বাচিত হতে হয় না। যিনি ইলেক্টেড পারসন, যিনি নির্বাচিত ব্যক্তি, উনি হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভস বা জনপ্রতিনিধি। ওকে, আশা করি যাদের ভুল গেছিল তারাও বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো এখানে অ্যাটেনশন ওয়ার্ড, এই প্যাসেজে অ্যাটেনশন বলতে আসলে কাকে বোঝাইছে বা কোন ওয়ার্ডটাকে বোঝাইছে? ফিজিক, মেন্টালিটি, ইমোশন, কনসাইসনেস, কোনটা হবে? একটু আমি কনসাসনেস উত্তর বলেছ অনেকেই। অ্যাটেনশন বলতে আসলে এখানে কনসাসনেস কে বোঝাইছে? কাকে বোঝাইছে? হ্যাঁ, বলছে অ্যাটেনশন ড্র করে, অর্থাৎ কনসাসনেস হচ্ছে ড্র করে। তোমরা অনেকে এটাকে কনসিয়াস বলো, আমরা অনেক ভুল উচ্চারণ করি, কিন্তু এটাকে অন্তত এই যে কনসিয়াস বলো না, এটা কনসাস। হ্যাঁ, উচ্চারণ সিআই ও ইউএস থাকলে এটা সাস হবে উচ্চারণ। তো অ্যাটেনশনের এখানে মিনিংটা খুব রেলিভেন্ট বা কাছাকাছি হচ্ছে কনসাসনেস। আশা করি বুঝতে পারছো, এবং অনেকেরই উত্তর সঠিক ছিল। আমরা এমসিকিউ অংশের প্রায় শেষের দিকে। এই প্রশ্নটা উত্তর খুবই সহজ, তোমরা পারবে। আমি আজকের ক্লাসের শুরুতেই বলছি যে কালসিন্দুর এর মেয়েরা, এই গ্রামের মেয়েরা, এই কালসিন্দুর আসলে কি ছিল? অনেকেই কমেন্ট করতেছো। হ্যাঁ, কালসিন্দুর ইজ এ ভিলেজ, এটা একটা কি ছিল? গ্রাম ছিল। কি হবে? গ্রাম। ওকে, এটা খুব সহজ প্রশ্ন ছিল। ইনহেভিশন, ইনহেভিশন অর্থ কি হতে পারে? ইনহেভিশন অর্থ বলো তোমরা, ইনহেভিশন অর্থ কি? আচ্ছা, তো যারা কমেন্ট করতেছো, ইনহেভিশন অর্থ বাধা বিপত্তি। আচ্ছা, ঠিক আছে। ক্যাপাসিটি অর্থ কি? সক্ষমতা। আচ্ছা, অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা, অগ্রগতি, তাই না? প্রমোশন, আচ্ছা, প্রমোশন মানে কি? উন্নতি, ডেভেলপমেন্ট। পসিবিলিটি সম্ভাবনা, পসিবিলিটি কোনটা হতে পারে? উত্তর কি হবে? উত্তর হবে প্রমোশন। কি হবে? প্রমোশন। ইনহিবিশন এর বিপরীত হলো প্রমোশন হবে। ঠিক আছে, তো এটা বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা এর হচ্ছে বিপরীত প্রমোশন হয়। যেমন দেখো, ধরে নাও একজন ভালো করতে চাই, কিন্তু তাকে ইনহিবিশন করা হলো, তাহলে সে এগোতে পারবে না। কিন্তু একজনকে প্রমোশন দেয়া হলো, তাহলে সে তো আরো ভালো কিছু করবে। তো এটা কিন্তু অপোজিট মিনিং চেয়েছিল, এবং এটা খুব সহজ মিনিং ছিল, এবং তোমাদের অনেকেরই উত্তর সঠিক হয়েছে। উত্তর হবে প্রমোশন। এবার আসো আমরা এই প্যাসেজেরই আচ্ছা, উত্তরগুলো আমরা একটু দেখতে পারি। তোমাদের অনেকেরই হয়তো সবগুলো উত্তরই হয়েছে। তো উত্তরগুলো আমরা আগে পড়ছিলাম মেন্টর, তারপরে ওই যে ম্যালনিউট্রিশন, এটা ছিল ল্যাক অফ ব্যালেন্স ডায়েট বা ব্যালেন্সড ফুড। এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে নট এ কমন পিকচার বলতে আসলে গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল আমরা পড়ছিলাম। চোর্স অর্থ আমরা পড়ছিলাম হচ্ছে হাউস ওয়ার্কস, গৃহস্থলীর কাজ। হ্যাঁ, শেক অফ অর্থ আমরা বলছিলাম মুক্তি পাওয়া, টু গেট রিড অফ, তাহলে এটাও হয়েছে। হাই স্কুল বলতে আমরা 6 to 10 কেই বুঝি। এরপরে হচ্ছে
পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলতে আমরা ইলেক্টেড পারসনস অথবা নির্বাচিত ব্যক্তিকেই বুঝি। আমরা এরপরে হচ্ছে কনসাসনেসের একটা মিনিং দেখছিলাম, অর্থ। কালসিন্দুর হচ্ছে একটি গ্রাম, এবং একটু আগে ইনহিবিশন এর অ্যান্টোনিম, এটা আমরা প্রমোশন দেখছিলাম। কি ছিল? ইনহিবিশন, প্রমোশন। ওকে, তো তোমাদের অনেকেরই 10টায় হয়েছে, তাই না? অনেকগুলোই হচ্ছে এখানে কেউ কেউ ভুল করেছো। আশা করি তারা এখন এগুলো মিলিয়ে নিবে। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে 5টা কোশ্চেনে 15 মার্ক তোমাদের। শর্ট সিলেবাস হওয়ার কারণে এটা হয়েছে, এবং তোমরাই কিন্তু লাস্ট ব্যাচ যাদের এই শর্ট সিলেবাস। 2026-এ তোমাদের ইমিডিয়েট জুনিয়র যারা পরীক্ষা দিবে, ওদের কোশ্চেনে কিন্তু হচ্ছে 5 দুগুণে 10, এবং ওদের শর্ট সিলেবাস না, ওদের অনেক পড়াশোনা। তোমাদের একটু কম। আশা করি তোমরা এই সময়টা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে গড়ে নিবে, এগিয়ে নিবে। তো দেখো, এখানে আসলে 5টা কোশ্চেন দিয়েছে। তো প্রথম একটা লাইন ছিল, দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান ইপিক। এটাকে কেন একটা ইপিক বলা হয়? তো এটা একেবারে শুরুতে ছিল। তো এটার ব্যাখ্যা আসলে তুমি সরাসরি এখান থেকে নিতে পারবা না। আর যদি তুমি এটার ব্যাখ্যাটা নিজ থেকে দিতে পারো, ঠিক আছে, তাহলে এটা বেটার হয়। বলছে দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং। তাদের কিছুই ছিল না, ঠিক আছে। তারা তারা যে শুরু করেছে, তারা যে আসলে ফুটবল খেলায় এত দক্ষতা অর্জন করছে, দেশের জন্য সুনাম বয়ে আনছে, এটা আসলে একটা অলৌকিক ব্যাপার ছিল। কারণ স্বাভাবিকভাবে এই ধরনের কম সুযোগ সুবিধা নিয়ে এত ভালো পারফরমেন্স করাটা খুবই টাফ। তো তারা ইতিহাস রচনা করেছে। দে ডিডন্ট হ্যাভ এনি বুটস। তাদের বুটও ছিল না, জুতা পর্যন্ত ছিল না, জার্সি ছিল না টু ওয়্যার, পরার জন্য। ইনিশিয়ালি তারা হলো সেলোয়ার কামিজ পরে হচ্ছে আহ, খেলতো। আসলে ফুটবল কি সেলোয়ার কামিজ পরে খেলা যায়? তো এই যে আসলে তাদের যে অভাব ছিল, তাদের যে নানাবিধ জটিলতা ছিল, এগুলোকে ওভারকাম করে তারা ফুটবল খেলায় অনেক ভালোভাবে হচ্ছে নিজেদেরকে গড়ে নিয়েছে, এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে। জাস্ট একটা গ্রামের মেয়েরা। তো এভাবে যদি আমরা আমাদের বাস্তব জীবনেও আমাদের প্রতিবন্ধকতাগুলোকে আমরা সামনে থাকা সত্ত্বেও আমরা যদি এগিয়ে যেতে পারি। তোমাদের অনেকের অনেক প্রতিবন্ধকতা আছে, অনেকের অনেক পড়াশোনা ভালো হয়নি, অনেকেরই নানা কারণে পিছিয়ে গেছো। কিন্তু তুমি যদি পিছনে না তাকিয়ে এই সামনের দিনগুলোতে, অল্প কয়েকদিন সময় আছে, এই দিনগুলোতে যদি তুমি খুব বেশি পরিশ্রম করো এবং টেকনিক্যালি ট্যাক্টফুলি তুমি এগোতে থাকো এবং সর্বোচ্চ চেষ্টা করো, আমরা আশাবাদী যে তুমি অবশ্যই ভালো করবা। ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে এই মেয়েরা আসলে আমাদের আইকন, যে আসলে প্রতিবন্ধকতার মধ্যেও অবশ্যই ভালো কিছু করা যায়। তো যাই হোক, আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি কোশ্চেনে। আমাদের কোশ্চেন যেটা ছিল সেটার উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি। তো দেখো, এখানে আসলে এই লাইনটার ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি। দেখো, যে এই বলেছে হোয়াট ডাজ দ্য লাইন, এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা ইন্ডিকেট। এখন ডাজ আছে, এজন্য কিন্তু এখানে ইন্ডিকেট হয়েছে। দা লাইন, এটা তো অবশ্যই সিঙ্গুলার। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস হবে, এটা একটু খেয়াল রাখবে। তোমরা অনেক মেধাবী শিক্ষার্থীরাও কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে সাবজেক্টের পরে ভার্বটা দিতে ভুলে যাও। কিভাবে ভুলটা হয়? তোমরা দেখো, দা লাইন আছে, এরপরে আছে ইন্ডিকেট, তো তুমি ইন্ডিকেট বসিয়ে দিছো। বাট এখানে তো কোশ্চেন প্রশ্নবোধক ছিল, ডু ডাজ থাকলে তো ভার্বের বেস ফর্ম হয়, এখানে ডাজ আছে বলেই তো বেস ফর্ম হয়েছে। বাট তুমি একটু খেয়াল রাখবা যে এখানে আমার এই দা লাইন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। খুব সহজ জিনিস, তুমি জানো, কিন্তু পরীক্ষার সময় ভুল করো। একটু সতর্ক থাকবা, তোমার সতর্কতাই তোমার একটা ভালো মার্ক পেতে হেল্প করবে। এখন দেখো, দ্যাট দ্য জার্নি বলছে, এই যে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে তাদের সাকসেসের বিষয়। দ্য জার্নি অ্যান্ড অ্যাচিভমেন্টস, তাদের যে আসলে এই উদ্যোগ ছিল, তাদের সফলতার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, এবং তারা যেটা অর্জন করেছে, তাদের অ্যাচিভমেন্টস যেটা অফ দ্য কালসিন্দুর গার্লস, ওই কালসিন্দুরের মেয়েদের,
ওয়ার এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ ছিল এবং ইন্সপাইরেশনাল ছিল। এক কথায় খুবই হচ্ছে উৎসাহমূলক, লাইক দ্য হিরোইক স্টোরিজ, অর্থাৎ এটা একটা মানে বীরত্বের গল্প। ইন অ্যান ইপিক, ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, তারা অনেক সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আমরা একটু আগে পড়ে আসলাম যে তাদের জুতা ছিল না, তারা হলো সেলোয়ার কামিজ পরে হচ্ছে সেলোয়ার অ্যান্ড কামিজ পরে তারা হচ্ছে খেলাধুলো করত এবং তাদের কোনো ধরনের সাপোর্ট ছিল না। এরপরেও তারা ভালো করেছে, সফল হয়েছে, এজন্যই বলা হচ্ছে এটা। দে অ্যাচিভড গ্রেট সাকসেস, এবং এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েই তারা অ্যাচিভড করেছে গ্রেট সাকসেস, বিশাল সফলতা। মেকিং দেয়ার স্টোরি, তারা ইতিহাস রচনা করেছে রিমার্কেবল অ্যান্ড অ্যাডমায়ারেবল, একটা প্রশংসনীয় একটা অর্জন তারা করেছে। ওকে, এভাবে তুমি লিখতে পারো। তাহলে কোশ্চেন এটা যেটা ছিল এভাবে আমরা দিতে পারি, এবং আমরা একটু গ্রামারের বিষয়টা খেয়াল রাখবো। এখানে কিন্তু অতীতের ঘটনা, তারা অতীতে অ্যাচিভ করেছিল, এজন্য হয়েছে অ্যাচিভড পাস্ট। ওকে, এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন কি ছিল। বলছে হু ওয়ার দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। দুইজন লোকের কথা এখানে বলা আছে। এই প্যাসেজে একবার এমসিকিউ করতে গিয়ে আমরা এই দুইজনের নাম বলেছিলাম। এই কোন দুইজন? হু আর দ্য পারসন বিহাইন্ড, এটা উচ্চারণ তোমরা অনেকে বিহাইন্ড বলো, এটা বিহাইন্ড বলা উচিত। বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। ওকে, তো আশা করি তোমরা পারবে এটা। আমরা হুর জায়গায় ব্যক্তি দিয়ে দিলেই হবে, ব্যক্তির নাম দিয়ে দিলেই হবে, এরপরে ওয়ার দিলে হবে, কারণ এটা অতীতের ঘটনা, অতীতেই হবে। দেখো, আমরা যদি এভাবেও বলতাম যে কে কে ছিল, হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। এখন এখানে কিন্তু একজনের বা দুইজনের কথা শুধু বলেনি, কে কে ছিল। এখন আমরা আহ, হচ্ছে মিনতি রানী এবং হচ্ছে মাহফুজ এর কথা আমরা এখানে দেখেছিলাম আগেই, যে মিনতি রানী শীল, মোহাম্মদ মাহফুজ উদ্দিন, এই দুইজনের কথা আমরা এর আগে দেখছিলাম। এছাড়াও আরো যারা ছিল, মালা রানী সরকার, জালাল মিয়া, হচ্ছে মিস্টার জালা জালাল উদ্দিন, মিস্টার জালাল উদ্দিন এবং লেইটার গোলাম রাব্বানি ছোটন, এনারা সবাই ভূমিকা রেখেছে। তো তাহলে আমরা যদি এভাবে বলি দ্য কি পারসন বিহাইন্ড দেয়ার সাকসেস, এরপরে আমরা যদি ওয়ার দিই, এটা আমার লেখার মানকে বাড়িয়ে দিবে। আবার যদি তুমি খুব উইক হও, তাহলে যদি এখানে শুধু লিখে দাও মিনতি রানী শীল, হচ্ছে মোহাম্মদ মাহফুজ উদ্দিন, আরো যারা আছে তাদের নাম, ওয়ার দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস, এভাবে দিলেও তুমি মার্ক পাবা। কিন্তু যদি তুমি এভাবে লেখো দ্য ম্যাজিক, এখান থেকে দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস, এভাবে যদি শুরু করো, এখানে যেটা ছিল, ঠিক আছে, এই যে দ্য কি পারসনস বিহাইন্ড দেয়ার সাকসেস, এই পারসনস গুলোর কথা তুমি এভাবে উল্লেখ করলে, দ্য কি পারসনস বিহাইন্ড দেয়ার সাকসেস, এরপরে পারসনস অনুসারে ওয়ার হলো ভার্ব। এবার তুমি নামগুলো দিয়ে দিলে, যারা যারা আছে এই নামগুলো তোমরা দিয়ে দিলে। আমরা যদি নামগুলো একটু দেখে আসার চেষ্টা করি, এখানে আমরা প্যাসেজে এই যে দেখছিলাম মোহাম্মদ মাহফুজ উদ্দিন, আমরা মিনতি রানী শীলকে দেখছিলাম, এরপরে আমরা দেখছিলাম এখানে প্যাসেজে এই যে মালিজ উদ্দিন স্যার, আমরা দেখছিলাম মিস্টার জালাল উদ্দিন, প্যাসেজে উল্লেখ ছিল এরকম আরো কিছু নাম, গোলাম রব্বানী ছোটন, এবং গোলাম রব্বানী ছোটনকে নিয়ে আরো একটা কোশ্চেন রয়েছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম যে ইনাদের ভূমিকা ছিল, হ্যাঁ, একজন না, অনেকেই ভূমিকা রেখেছিল। তো আসো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে হোয়াই, কেন, ওয়ার দ্য গার্ডিয়ানস নট ইন্টারেস্টেড, ওনারা আগ্রহী ছিলেন না, ইন অ্যালোয়িং, ওনাদেরকে অনুমতি দিতে, দ্য গার্লস প্লেয়িং ফুটবল, মেয়েদেরকে ফুটবল খেলতে অনুমতি না দেওয়ার কারণ কি ছিল? প্রথমত আমাদের সমাজ ব্যবস্থা তো আছেই,
আমাদের সমাজ আসলে মেয়েদের ফুটবল খেলাটাকে খুব ইতিবাচকভাবে দেখে না। দ্বিতীয়ত আসলে ওই গ্রামের অধিকাংশ মানুষ তো গরিব ছিল। তো নানাবিধ কারণে তারা আসলে অ্যালাও করেনি। তো আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি একটু দেখি। তো এই যে আমরা সাবজেক্টটা দিব, এই সাবজেক্ট আগে সাবজেক্ট নিয়ে আসবো। এটা তো প্রশ্নবোধক। সাবজেক্ট হচ্ছে দ্য গার্ডিয়ানস। তারপরে আমরা এখানে দিব ওয়্যার, ওয়্যার নট। এই যে নট ইন্টারেস্টেড ইন অ্যালোয়িং গার্লস প্লেয়িং ফুটবল। নট ইন্টারেস্টেড, এইবার তুমি হোয়াই থাকলে সাধারণত বিকজ দিয়ে শুরু করতে পারো। কি দিয়ে শুরু করতে পারো? বিকজ। ওকে, বিকজ দিয়ে শুরু করতে পারো। তো বিকজ, এই দে বলতে আসলে গার্ডিয়ানদের কথা আমরা বলতেছি। দে আর ইউজ টু সিং, তারা অভ্যস্ত ছিল দেখতে। দেয়ার ডটার্স, তাদের মেয়েদের হেল্প উইথ হাউস হোল্ড সোর্স, অর্থাৎ গৃহস্থলীর কাজ করার জন্য। এই গৃহস্থলীর কাজ করে মেয়েদের কাজই হলো রান্না বান্না করা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এগুলোই আমাদের। আর হচ্ছে সামাজিক যে ব্যবস্থা আছে এটাই আসলে বাস্তবতা যে মেয়েরা এই ধরনের কাজগুলোই করে। এটা একটা কারণ। যে এবার আরেকটা বিষয় হচ্ছে যে ইন এ কনজারভেটিভ সোসাইটি, অর্থাৎ আমরা একটু কনজারভেটিভ ওয়ার্ডটা এভাবে না বলি। আমাদের মুসলিম কান্ট্রি আসলে মেয়েদের পর্দা রক্ষা করে খেলাধুলো করাটাও টাফ। এটাও একটা আমাদের সামাজিক বাস্তবতা। পাশাপাশি হচ্ছে এখানে আমাদের অনেক সমাজ আছে যারা মনে করে যে গার্লস প্লেইং ফুটবল ওয়াজ আনকমন, যে আসলে এটা তো ভাবাই যায় না, মেয়েরা ফুটবল খেলবে কেন। অ্যান্ড দ্য গার্ডিয়ানস কুডন্ট ড্রিম বিগ, এবং তারা মেয়েদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখতে পারে না ডিউ টু দেয়ার ওন হাম্বল ব্যাকগ্রাউন্ডস। কারণ তারা নিজেরাও তো জানে যে আসলে তারা গরিব বা তাদের আর্থসামাজিক অবস্থাও ভালো নয়। এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? এবং এটা হচ্ছে অতীত ছিল। এজন্য আমরা কিন্তু অতীত দিয়েই লিখছি। আর আমরা একটা বিষয় জানি যে বি ইউজ টু, ওয়াজ ইউজ টু, আর ইউজ টু, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে ইউজ টু থাকলে সাধারণত ভার প্লাস কি হয়? আইএনজি হয়। ক্লিয়ার? সবাই বুঝছি? একটু কমেন্ট দেখতে চাচ্ছি তোমাদের। তোমরা এখন পর্যন্ত আমরা ৩ টা কোশ্চেন আমরা সলভ করলাম। তোমরা সবগুলো বুঝছো কিনা? একটু কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট কোশ্চেনে যেতে চাচ্ছি। বলছে এই গোলাম রব্বানী ছোটন কে? গোলাম রব্বানী ছোটন উনি কে? হ্যাঁ, হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন, মানে তার মেয়েদের এই খেলার ক্ষেত্রে তার অবদান কি ছিল। তো আমরা কিন্তু এই প্যাসেজের একদম শুরুতে আসলে গোলাম রব্বানী ছোটন সম্পর্কে দেখছিলাম। আমরা একটু দেখে আসি। তো বলা হচ্ছিল এই যে আমরা আগেই দেখছিলাম গোলাম রব্বানী ছোটন দ্য কোচ, উনি কি কে? দ্য কোচ অফ দ্য বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তাহলে এটা ওনার পরিচয়। মেন্টর্ড, অর্থাৎ উনি পরামর্শ দিয়েছেন, পাশে ছিলেন, কোচ হিসেবে নেতৃত্ব দিয়েছেন দেশ গার্লস, এই মেয়েদেরকে। অ্যান্ড হেল্প দেম, তাদেরকে সাহায্য করেছে। বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার্স, একদম প্রফেশনাল একজন ফুটবলার হওয়ার জন্য হেল্প করছে। তাহলে এটা ওনার পরিচয়। এই জিনিসটাকেই, এই লেখাটাকেই একটু আমরা আমাদের মতো করে দেখতে পারি। এবং ওনাকে কিন্তু একজন ফুটবল ম্যাজিশিয়ান বলা হয়েছে। দেখি তোমরা কে কে লিখতে পারো উত্তর। গোলাম রব্বানী ছোটন ইজ দ্য কোচ অফ দ্য বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তাহলে দেখো এই জায়গাটা, ওখানে কমা ছিল, এখানে কমা ছিল, আর এই জায়গা কমা ছিল। এখন তুমি কমার জায়গাটা উঠায় দিলে, দিয়ে তুমি ওখানে সাবজেক্টের পরে গোলাম রব্বানী ছোটনের পরে এই যে ভার্ব ইজ আছে, ইজটা বসিয়ে দিলে। এরপরে এই অংশটা দেখে দেখে বসিয়ে দিলে দ্য কোচ অফ দ্য বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, হয়ে গেল তার পরিচয়। এবার বলছে যে হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন, তার অবদান কি ছিল ফর দ্য গার্লস, মেয়েদের জন্য। তো উনি তো মেন্টর্ড করছে, স্পষ্টভাবে প্যাসেজে লেখা আছে হি মেন্টর্ড, উনি হচ্ছে পরামর্শ দিয়েছে দ্য কালসিন্দুর গার্লস, কালসিন্দুরের মেয়েদেরকে, হেল্প দেম ডেভেলপ ইনটু প্রফেশনাল ফুটবলার্স, প্রফেশনাল ফুটবলার হওয়ার ক্ষেত্রে উনি কি করছে? সাপোর্ট করছে, মেন্টর্ড করছে, উনি পরামর্শ দিয়েছে, ট্রেনিং দিয়েছে। ওকে, আমরা এই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করতে হবে বুঝতে পারতেছি কিনা একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের ব্যাপারটা খেয়াল রাখবা।
অনেকে প্রেজেন্ট পাস্ট মিলায়ে ফেলো। হ্যাঁ, আমরা ক্লাসে বলেছি যে তোমরা কিভাবে সাবজেক্টের পরে ভার্ব বসাতে গিয়ে কি কি বিষয়গুলো খেয়াল রাখবে। তো আশা করি এটা প্রেজেন্ট না পাস্ট, সিঙ্গুলার না প্লুরাল, এই ছোট্ট বিষয়গুলো একটু খেয়াল রেখো। হ্যাঁ, তো দেখো ওয়ার্ড ইন্সপাইরেশন কি, কোন ধরনের অনুপ্রেরণা ডু ইউ গেট ফ্রম দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস। এখন এই মেয়েরা তো অসাধ্যকে সাধন করেছে, তারা গরিব ছিল, তারা তাদের কোনো ধরনের প্র্যাকটিসের জন্য ভালো উপকরণ ছিল না, তারপরেও তারা সফল হয়েছে। তাহলে এটা থেকে তুমি আসলে কি ধরনের অনুপ্রেরণা পাও, কি কি ইন্সপাইরেশন তুমি পাচ্ছ? তো এটা তুমি এভাবে বলতে পারো যে দ্য সাকসেস অফ দ্য কালসিন্দুর গার্লস, এই যে কালসিন্দুরের মেয়েদের যে সফলতা, এটা ইন্সপায়ার করে। এই যে ইন্সপাইরেশনকে আমরা ভার্ব করে ফেললাম, ইন্সপায়ার্স, উদ্বুদ্ধ করে। কাদেরকে? ইউ বলতে তুমি আমাকে বলো না, আস, আমাদেরকে। হ্যাঁ, তো কি কি উদ্বুদ্ধ করে? টু বিলিভ দ্যাট, বিশ্বাস করতে যে, উইথ ডিটারমিনেশন, আমরা যদি দৃঢ় সংকল্পবদ্ধ হই, সাপোর্ট পাই, হার্ড ওয়ার্ক করি, এবং এনিওয়ান ক্যান ওভারকাম, যে কেউ, তাহলে এরকম হলে যে কেউ যে কোনো ধরনের অ্যাডভার্সিটি বা প্রতিকূলতা সে ওভারকাম করতে পারবে, অ্যান্ড অ্যাচিভ গ্রেটনেস, এবং সে সফলতা পাবে, নো ম্যাটার হাউ হাম্বল দ্য বিগিনিং। মানে শুরুটা যতই কঠিন হোক, কষ্ট হোক, এবং শুরুতে হয়তো সফলতা আসবে না, কিন্তু কারো মধ্যে যদি ডিটারমিনেশন থাকে, কেউ যদি আসলে হার্ড ওয়ার্ক করে এবং সে সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাহলে আশা করা যায় সে সফল হতে পারবে। ঠিক আছে? তো আহ, তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি তোমরা কোশ্চেন আনসারিং পারবে কিনা, কনফিডেন্স তৈরি হচ্ছে কিনা। জাস্ট আমরা কি স্টেপ বাই স্টেপ এভাবে কোশ্চেন সলভ করতে পারি। প্যাসেজের থেকে আমরা তথ্য নিব এবং প্যাসেজ অনুসারে আমরা উত্তরগুলো সাজাবো, সিকোয়েন্স মেনটেন করে। সাবজেক্টের পরে যৌক্তিকভাবে, নির্ভুলভাবে ভার্বটা দিতে হবে, এটা হলো সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা। এই জায়গাটা তোমরা অনেকে গ্রামার জানলেও কোশ্চেন আনসারিং এর সময় দেখা যাচ্ছে যে ভার্বের ব্যবহারটা ভুল করে ফেলো। ঠিক আছে? তো তোমাদের আহ, এবার আমরা ফ্লো চার্টে নিয়ে যাব, পরবর্তী যে পার্ট। দেখো ফ্লো চার্টে যেটা হয়, একটা করে দেয়া থাকে, তোমরা জানো, অলরেডি তো তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো এবং অনেকেরই পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আমরা জাস্ট তোমাদেরকে একটু মোটিভেট করতেছি এগিয়ে নেওয়ার জন্য। দেখো এটা জাঙ্ক ফুড নিয়ে লেখা, তোমাদের প্যাসেজে আছে এটা জাঙ্ক ফুড সম্পর্কে। তো জাঙ্ক ফুডের বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে। কমার্শিয়াল প্রোডাক্টস যেগুলো আছে, এই কমার্শিয়াল প্রোডাক্টসের মধ্যে রয়েছে সল্টেড স্ন্যাক ফুড, হ্যাঁ, যেটা তোমাদের খুব প্রিয়। এই স্ন্যাক ফুড তোমরা খুব বেশি খাও, যেটা শরীরের জন্য খুবই খারাপ। চিউইং গাম, তোমরা, আমরা অনেকে এভাবে বলি চুইং গাম, হ্যাঁ, বলি যে চুইং গাম। তো এই ক্যান্ডি, ক্যান্ডি তো তোমাদের খুবই প্রিয়। হ্যাঁ, এটা তোমরা খুব বেশি পছন্দ করো, কিন্তু এটাও খুবই ক্ষতিকর। দেখো সুগারি ডেজার্টস, হ্যাঁ, যেগুলো মিষ্টি ডেজার্ট যেগুলো আছে, এগুলোও তোমাদের অনেক পছন্দ। ফ্রাইড ফাস্ট ফুড, এই ফ্রাইড ফাস্ট ফুডের কারণে আমাদের এই গ্যাস্ট্রিক সহ আমাদের নানাবিধ যে রোগ শোক লেগে আছে, এগুলো অন্যতম কারণ। এই খাবারগুলো আমাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য যথেষ্ট। ঠিক আছে? এবং সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজেস, ড্যাট ড্যাট কার্বোনেটেড বেভারেজ, যেগুলো ওই যে আমরা যে ড্রিঙ্কস গুলো খাই, এবং এই ড্রিঙ্কস গুলো আমাদের শরীরের ব্যাপক ক্ষতি করে, এইগুলোই হচ্ছে আসলে কমার্শিয়াল প্রোডাক্টস এর কথা এখানে উল্লেখ রয়েছে, যেগুলো আসলে ডক্টর সোনালী শর্মা এবং ডায়েটিশিয়ান নিউট্রিশিয়ান মানে নিউট্রিশনিস্ট, উনি বলেছে যে দ্যাট হ্যাভ লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালু, এর কোনো আসলে নিউট্রিশনাল ভ্যালু নেই, বাট আর হাই ইন ক্যালোরিজ, এবং অনেক ক্যালোরি আছে। এগুলো আসলে অনেক ক্ষতিকর বটে। তো আমরা ইয়েগুলো দেখলাম, এবং মে বি কনসিডার্ড জাঙ্ক ফুডস, এগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি। এখন প্যাসেজে কি বলেছে দেখো, প্যাসেজে বলছে, একটা তো দেয়া আছে এখান থেকে, নেমস অফ জাঙ্ক ফুডস, শোয়িং, শোয়িং এর পরের অংশ, দ্য নেমস অফ জাঙ্ক ফুডস, দ্য নেমস অফ জাঙ্ক ফুডস দেয়া।
তো তাহলে আমরা জাঙ্ক ফুডস তো আসলে কোনগুলো অলরেডি জেনে গেছি। আমরা এই যে এখানে দেখলাম যে এগুলোকে কনসিডার্ড জাঙ্ক ফুডস। তার মানে আমরা এর আগে যেগুলো দেখেছি, এই যে মার্ক করা আছে যে অংশগুলো, এগুলো সবই হলো জাঙ্ক ফুড। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি সল্টেড স্নেক, এই যে এইটা প্রথমে দেয়া আছে। তো তাহলে খুবই সহজ, আমরা বাকিগুলো এই যে মার্ক করা যেগুলো আছে, চুইংগাম, ক্যান্ডি, সার্জারিজ, ডেজার্টস, ফ্রাইড ফাস্ট ফুড, সুইটেন্ড কার্বোনেটেড বেভারেজেস, এগুলো সবই কি? কিন্তু আমাদের লাগবে তো দেয়া থাকে একটা, আর টোটাল করতে হবে ৬ টা, অর্থাৎ নিচ থেকে ৫ টা করতে হবে। এখন এখানে অবশ্যই ৫ টা আছে অলরেডি, আ বেশিও আছে, বাট তুমি ৫ টা দিলে হবে। তো আমরা তাহলে উত্তরটা দেখে ফেলতে পারি। এই যে আমরা দেখছিলাম চুইংগাম, ক্যান্ডি, সুগারি ডেজার্ট যেটা মিষ্টি ডেজার্ট, ফ্রাইড ফাস্ট ফুড, সুইটেন্ড কার্বোনেটেড বেভারেজেস। খুবই সহজ। ঢাকা বোর্ড ২০২৪-এর গতবারের যে ফ্লো চার্ট ছিল এটা সহজ। আসলে ফ্লো চার্ট সহজই। মানে যেটা দেয়া থাকবে ওইটার মতো দিতে হবে। ধরো ভার প্লাস আইএনজি দিয়ে দেয়া আছে, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ভার প্লাস আইএনজি দিয়েই দেয়া। আবার ফ্লো চার্টে টু প্লাস ভার্ব দিয়ে শুরু আছে, তাহলে আমাদের চেষ্টা করতে হবে ওই ফ্লো চার্টটা টু প্লাস ভার্ব দিয়ে তৈরি করা। কনটেন্টটা ঠিক রেখে ধারাবাহিকভাবে আমরা এভাবে অপশন তৈরি করতে পারি। তো এটা নিয়ে আমরা ২০২৩ সালের একটি বোর্ড কোশ্চেন আবার সলভ করাবো এই অনশর্ট ক্লাসেই। তো তোমরা পরবর্তী এই ক্লাসে দেখতে পাবে এটা নিয়ে একটা বোর্ড কোশ্চেন সলভে আমরা এটা শেখাবো। তো দেখো সামারির ব্যাপারটা কি? সামারি হচ্ছে আসলে একটা বিশাল ঘটনাকে একটু মানে সংক্ষিপ্ত করা। কিন্তু মূল বিষয় বাদ দেওয়া যাবে না। আমরা সমাজে অনেক কথা বলি, কিন্তু এর একটা সামারি আছে। অল্প কথায় মূল কথা জিস্ট, এটা আমাদের হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে এই প্যাসেজেসটাতে বলা আছে যে শিক্ষার কথা, যে এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদের জ্ঞান দেয়। এ সেট অফ অ্যাবিলিটিস, আমাদেরকে এক ধরনের সক্ষমতা তৈরি করে টু ফাংশন মিনিংফুলি, আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে। এবং আমরা হচ্ছে আমাদের অ্যাবিলিটি টু ডিসাইড থিংস, আমরা যৌক্তিকভাবে, রেশনালি, আমরা যৌক্তিকভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো যেহেতু আমরা মানে লেখাপড়া মাধ্যমে জানি যে হাউ টু রিড, রাইট, এবং বেসিক যে আচার-আচরণগুলো, সিদ্ধান্তগুলো, বেসিক যে গাণিতিক হিসাবগুলো, অ্যারিথমেটিক হিসাবগুলো কিভাবে করতে হয়। উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা আসলে আত্মবিশ্বাস পাই। শিক্ষা আমাদেরকে কি দেয়? আত্মবিশ্বাস। ঠিক আছে? শিক্ষা কি দেয়? আত্মবিশ্বাস দেয়। ঠিক আছে? আচ্ছা। তো তোমাদের এরপরেই কিন্তু আমি এটা আলোচনা করেই তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে এটা সামারি তাহলে কি হতে পারে। তোমরা রেডি থাকো, এটা সামারি লেখার চেষ্টা করো। হ্যাঁ? আর দেখতে থাকো এবং চেষ্টা করো যে সংক্ষেপে কিভাবে লিখতে পারো। উই লার্ন টু থিংক ফর আওয়ারসেলভস, আমরা নিজে, নিজে আসলে চিন্তা করতে পারি। আর্টিকুলেট আওয়ার থটস, আমাদের চিন্তাগুলোকে আমরা স্পষ্টভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ? এবং আমরা এক ধরনের স্কিলস পাই, যেটার মাধ্যমে আমরা অন্যদের সাথে যোগাযোগ করি এবং আমরা আমাদের দৈনন্দিন যে ঘটনাগুলো আছে এগুলো ভালোভাবে আমরা ম্যানেজ করে নিই। এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদেরকে সাহায্য করে থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ স্বাধীনভাবে চিন্তা করার, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন, আমাদের নিজেদের যে চিন্তা চেতনা আছে এগুলো সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার। অর্থাৎ আমরা একেবারে স্বাধীনভাবে নিজস্ব চিন্তা চেতনা দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ এভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে এগোতে পারি। শিক্ষা আমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে থাকে। তো আমরা জানি যে আমরা পৃথিবী সম্পর্কে জানি এবং we appreciate the things it offers, but also become critical of the deviation from the values it imparts. এবং আমরা অবশ্যই কনফ্লিক্ট থেকে দূরে থাকার জন্য, হেট্রেড থেকে দূরে থাকার জন্য আমরা কিভাবে এগোতে পারি, আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে, কোনটা ভালো কোনটা খারাপ, কোন কাজটা করা যাবে না, কোনটা করতে হবে, এই সঠিক কাজ কোনটি, কোনটা ভুল পথ, কোন ভুল পথে গেলে আমাদের ক্ষতি হবে, এই সব কিছুই আমরা শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। এটা হলো আমাদের প্যাসেজ। ঠিক আছে? তো এখানে এই প্যাসেজে আসলে অনেক কিছু বলা আছে। তো এখানে এই অংশটাকেই, এডুকেশনের যে অংশ, এটা যদি আমরা সামারি করি, যে দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যাওয়ারনেস
about ourselves, which leads to the development of our personality. আসলে এটা আমাদের পার্সোনালিটি বাড়িয়ে দেয়। As we being school, we feel that need to belong to the class and make friends. আমরা বন্ধুত্ব তৈরি করি and we then expand our sense of belonging to include the school at large. আমরা স্কুলে যে অনেক ধরনের পরিবেশে মানে অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হই এবং বন্ধুত্ব তৈরি হয়, একটা কমিউনিটি তৈরি হয় আমাদের একটা কমিউনিটি তৈরি হয় এবং ফাইনালি আমরা একটা কমিউনিটিতে বড় হয়ে উঠি। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড। শিক্ষা এভাবে একটা শিশুকে তৈরি করে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং এটা সমাজের উন্নতি করার জন্য কাজ করে। তাহলে পুরো প্যাসেজ পড়ে আমরা কি বুঝলাম? যে আমি যেটা বাংলায় একটু আগে বললাম যে শিক্ষা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আমাদের যে খারাপ দিকগুলো আছে ওইগুলো থেকে অ্যাভয়েড করে সঠিক পথে চলার হেল্প করে, এবং শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে সঠিকভাবে নিজের জীবনকে চালিয়ে নিতে পারি এবং শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, সমাজের মানুষের ওয়েলফেয়ারের জন্য, কল্যাণের জন্য আমরা ভূমিকা রাখতে পারি। তাহলে এই যে ব্যাপারগুলো যে টোটাল টোটাল প্যাসেজের আমরা কি করলাম, যতটুকু আমরা বিস্তারিত পড়লাম তার সামারিটা আমরা বাংলায় বললাম। ঠিক আছে? এইটাই মোটামুটি তোমরা কেউ ইংলিশে লিখতে পারো কিনা দেখি। আর যদি কেউ বেটার ভাবে লিখতে পারো তাহলে তো খুবই ভালো। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা একটু চেষ্টা করতে পারো এর সামারিটা লেখার চেষ্টা করতে পারো। আমি দেখতে চাই কে সবার আগে যৌক্তিকভাবে এই সামারি দিতে পারো। তো এখানে সামারি আশা করি তোমরা সঠিকভাবে দিতে পারবে। মূল কথাটা এখানে অনেক কথা বলা আছে। তো আমাদের যে কাজটা করতে হয়, যে ধরে নাও যে একটা অংশে ৩ লাইন আছে। ওই ৩ লাইনকে হয়তো সংক্ষিপ্ত আকারে ১ লাইনে খুব যৌক্তিকভাবে তুলে ধরা যাচ্ছে। তাহলে মূল অংশটাকে আমরা ৩ লাইনকে ১ লাইনে নিয়ে চলে আসব। এটাই আসলে সামারি, যেটা আমি বাংলায় তোমাদেরকে বললাম। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই আসলে সামারি লেখার চেষ্টা করছো। তো তোমাদের সকলকে ধন্যবাদ। আমি তোমাদেরকে সামারি অর্থ বলেছিলাম। তোমরা চেষ্টা করছো। দেখো, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখব। হ্যাঁ? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে তোমাদের অনেক ভয়, তাই না? আজকে একটু ভীতি কমে যাবে আশা করি। ঠিক আছে? প্রথমত দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তুমি প্রথমে এসেই এখান থেকে পড়া শুরু করবা না। আমি তোমাদেরকে আজকে একটা টিপস বলে দিই। আমরা ক্লাসে তোমাদেরকে এ বিষয়ে বলছিলাম। প্রথমত তুমি পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করতে পারো। প্রসপার, উন্নতি করা, এটা ভার্ব। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো এটা কনজাংশন হতে পারে, হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবেও আসতে পারে, আবার এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন হিসেবেও আসতে পারে। হেল্প, সাহায্য করা, এটা সাধারণত ভার্ব, আবার নাউনও হয়। আইডিয়ালিজম, হ্যাঁ, এটি একটি পার্টস অফ স্পিচ। হেন্স, তাই বা সুতরাং। ইমমর্টাল মানে এক কথায় অমরণশীল। হ্যাঁ, তো এটা হলো অ্যাডজেক্টিভ। মর্টাল হলো মরণশীল। আই এম দ্বারা কিন্তু বিপরীত হয়। ওই যে পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে কি অসম্ভব। অবশ্য তোমরা অনেকে হচ্ছে কার্টুন দেখছো, সিঙ্গামের কার্টুন। এখানে হচ্ছে মোটু বাদলু সম্ভবত, এখানে হচ্ছে সম্ভবত সিঙ্গাম বলে ইয়াম পসিবল নাকি। হ্যাঁ, অনেকেই দেখছি যে এই কার্টুন দেখেছো। তো এখানে এখানে ওই পুলিশ অফিসার কি বলে, ইয়াম পসিবল। ওয়াহ, উচ্চারণ সেই ভুল বলে, কিন্তু সবচেয়ে ভালো লাগে হচ্ছে সে হচ্ছে যেখানেই ফায়ার করুক, সেটা আকাশে করুক আর যেখানেই ফায়ার করুক, হচ্ছে মাথায় তার নারকেল পড়ে, এবং এবং নারকেলটা তার মাথায়ই পড়ে, ফায়ার যেখান থেকেই করুক, তাই না? তো এই ইয়াম পসিবল, বা যেটা রিয়েল উচ্চারণ ইম্পসিবল, এই পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব। তো মর্টাল মানে মরণশীল, ইমমর্টাল হলো অমরণশীল। পজিটিভ, ইতিবাচক, এটা অ্যাডজেক্টিভ। কান্ট্রি, দেশ, এটা নাউন। ওয়েলফেয়ার, কল্যাণ, এটাও নাউন। ম্যাটেরিয়ালিজম রয়েছে, এবং কোয়ালিটি, আইটিওয়াই, এটা হলো নাউন। তো এখন কথা হচ্ছে যে আমরা যেটা করতে পারি আর কি, তোমরা সবাই পার্টস অফ স্পিচের বিষয়টা বুঝছো তো? পার্টস অফ স্পিচ, এটা পার্টস অফ স্পিচটা নির্ণয় করে নিবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে। তো দেখো, আইএসএম
এটা দিয়ে ওকে, আমি সবার প্রতি আহ্বান রাখতেছি যে তোমরা পার্টস অফ স্পিচের বিষয়টা বুঝছো কিনা। ওকে, দেখো তোমরা, ওকে দেখো, তো তোমাদের অনেকের কমেন্ট পাচ্ছিলাম। এখন দেখো এখানে এই যে আইডিয়ালিজম বা ম্যাটেরিয়ালিজম, এই ইজম ওয়ার্ডটা থাকলে এটা তো নাউন, তাই না? এটা নাউন। এখন এই আইডিয়ালিজম এবং ম্যাটেরিয়ালিজম, এই যে দুটো ওয়ার্ড রয়েছে এখানে, তো এই ওয়ার্ডগুলো নাউন হিসেবে বসতে পারে, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। দেখো এখানে আইডিয়ালিজম এবং ম্যাটেরিয়ালিজম, এই যে দুইটা ওয়ার্ড রয়েছে, এটা তো নাউন। তো এটা নাউন হিসেবেও হচ্ছে না বসে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে। অর্থাৎ এমন করা লাগতে পারে পজিশন অনুসারে এটাকে অ্যাডজেক্টিভ করা লাগতে পারে। তো তুমি প্রথম স্টেপ, তো আমি তোমাকে বললাম যে 3টে স্টেপ মেনটেন করবা। প্রথম স্টেপ হচ্ছে তুমি এভাবে আইডেন্টিফিকেশন করে ফেললে পার্টস অফ স্পিচ। পরেরটা তুমি পজিশন অনুসারে বসাবা। তুমি যেমন জানো যে বি ভার্ব মানে অ্যাম ইজ আর এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তুমি আরেকটা বিষয় জানো যে ধরো অ্যান্ড এর পরে যদি, অ্যান্ড এর পূর্বে যদি নাউন থাকে, পরেও কি হবে? নাউন হবে। তোমরা অনেকেই জানো যে প্রেপোজিশন, তোমরা প্রেপোজিশন চিনো। প্রেপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। প্রেপোজিশন এবং অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। তোমরা এটাও জানো যে আর্টিকেলের পরেও নাউন বসে। কিসের পরে নাউন বসে? আর্টিকেল। আর্টিকেলের পরে নাউন বসে। ওকে, প্রেপোজিশনের পর নাউন বসে, আর্টিকেলের পরেও কি বসে? নাউন বসে। ক্লিয়ার? এবার আসো, তো এখানে প্রেপোজিশন এবং আর্টিকেলের পরে নাউন বসে, আমরা এটা দেখলাম। অ্যান্ডের পূর্বে যদি নাউন থাকে, পরেও নাউন। অ্যান্ডের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, পরেও অ্যাডজেক্টিভ। অ্যান্ডের পূর্বে অ্যাডভার্ব থাকলে, পরেও অ্যাডভার্ব। বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে অ্যাডজেক্টিভ বসে বা ভার্বের পাস্ট পার্টিসিপল বসতে পারে। আবার আমরা জানি ভার্বের পূর্বে যদি থাকে তাহলে সাবজেক্ট বসবে। ভার্বের পূর্বে কি বসবে? সাবজেক্ট বসবে। ঠিক আছে? ওকে, তো আমরা কি শিখলাম? আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। এই যে পজিশন, এটা হলো আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম হলো আমরা আইডেন্টিফাই করে নিব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, নিলাম। দ্বিতীয় পার্ট কোনটা? যে আমি দেখলাম যে হ্যাঁ, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে বা সাবজেক্টের পরে ভার্ব বসে। এরপরে বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা দেখলাম যে পূর্বে যে পার্টস অফ স্পিচ থাকে, পরেও সেই পার্টস অফ স্পিচ হয়। আমরা জানলাম যে প্রেপোজিশন বা আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে নাউন করতে হয়। এরপর অর্থ অনুসারে আমাকে পার্টস অফ স্পিচ এখানে বসাতে হবে। তাহলে দেখবে এটা খুব সহজ হয়ে গেছে। কেমন দেখো, গুড সিটিজেন্স অর্থাৎ যারা হলো ভালো নাগরিক। ঠিক আছে, গুড সিটিজেন্স। তোমরা উত্তর করার চেষ্টা করবে, আমি দেখতে চাই কার কার উত্তর সঠিক হয়। তো এখানে তোমাদের একটু আগে আমরা বলেছি যে না, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে অথবা নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, মুদ্রার এপিঠ ওপিঠ, অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। এখন আসো এখানে খেয়াল করো যে গুড সিটিজেন্স, হ্যাঁ, ভালো নাগরিক যারা, আর ড্যাশ পিপল। তো পিপল, পিপল ওয়ার্ডটা নাউন। যারা গুড সিটিজেন তারা অবশ্যই তো ভালো নাগরিক। এখানে ভালো মিনিং, তাহলে তুমি অ্যাডজেক্টিভ খোঁজো। অ্যাডজেক্টিভ খুঁজতে গিয়ে তুমি দেখতেছো এখানে প্রসপার পিপুল হয় না, ইমর্টাল পিপুল হয় না, পজিটিভ পিপুল কথাটাও ভাল লাগে না। যে পজিটিভ পিপুল, দেখি তোমরা কেউ পারো কিনা। আমি সঠিক উত্তর জানতে চাই, কার কার সঠিক হতে পারে দেখতে চাই এই প্রশ্নের উত্তরটা। হ্যাঁ, দেখি আমি তোমাদের উত্তর পাচ্ছি। এখানে একটু দেখো, পিপুলের পূর্বে আমরা একটা ইতিবাচক ওয়ার্ড দিতে হবে, কিন্তু পজিটিভ পিপুল তো হয় না এখানে। আর ওয়েলফেয়ার পিপুল, ওয়েলফেয়ার তো নিজেই নাউন। এখন আমরা দেখতে পাচ্ছি আইডিয়ালিজম ওয়ার্ডটা যদিও আছে, এটা নাউন, বাট এই আইএসএম এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা কিন্তু আইডিয়াল হয়ে যায়। অর্থাৎ নাউনকে আমার অ্যাডজেক্টিভ করা লাগতেছে। কেন লাগতেছে? কারণ আমার এখানে প্রয়োজন অর্থ হচ্ছে আদর্শিক। তো পিপুল ওয়ার্ডটা নাউন, নাউনের পূর্বে আইডিয়াল হলো কি? অ্যাডজেক্টিভ। আইডিয়াল পিপুল হু আর পজেসিং দা ড্যাশ। এখন আসো এই অ্যাটিটিউড ওয়ার্ডটা নাউন। তো আইডিয়াল পিপুলরা কোন ধরনের অ্যাটিটিউড রাখে? তাহলে ইতিবাচক কিছু হবে। ঠিক আছে, ইতিবাচক, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে।
তো এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ সরাসরি যে বলা যেতে পারে শুধু আছে পজিটিভ। এই পজিটিভ ওয়ার্ডটা দিয়েই দেখো তো। অন্যরা যখন অনেক ওয়ার্ড খুঁজবে, তোমার এই শর্টকাট টেকনিকটা আশা করি বুঝতে পারতেছো। এই শর্টকাট টেকনিকটা তোমাকে হেল্প করবে জাস্ট এই পজিটিভ ওয়ার্ডটাকে এখানে দিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে অ্যাডজেক্টিভ সরাসরি ছিল একটা। তো তুমি এই ওয়ার্ডটা আইডিয়ালিজম নাউনকে তুমি অ্যাডজেক্টিভ করেছো, আইডিয়াল পিপল করলে। এখন এখানেও নাউন, অ্যাটিটিউড ওয়ার্ডটা নাউন। ভালো সিটিজেনরা, আইডিয়াল পিপল হলো তারা যারা হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে। এখন অ্যাটিটিউড ওয়ার্ডটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তো সেক্ষেত্রে এটা হতে পারে আমরা উত্তর হিসেবে পেতে পারি পজিটিভ অ্যাটিটিউড। অনেকেরই উত্তর সঠিক হয়েছে, পজিটিভ হবে। তাহলে দেখো অন্যরা যখন অনেকগুলো অপশন খুঁজবে, আমি কিন্তু শুধু আমার আগে আইডেন্টিফাই করা আছে কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এ কারণে আমি কিন্তু আগে মেলানোর চেষ্টা করছি যে একটা অ্যাডজেক্টিভ তো পজিটিভ আছে, তাহলে পজিটিভ ওয়ার্ডটা দিয়ে মিলে কিনা। এরপর দেখলাম যে হ্যাঁ, মিলে গেছে। পজিটিভ অ্যাটিটিউডস, যারা গুড সিটিজেন্স, যারা ভালো সিটিজেন্স, যারা হচ্ছে আইডিয়াল পিপল, তারা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড রাখে। তার মানে আমার কাছে এই জিনিসটা কত সহজ হয়ে গেল, পজিটিভ ওয়ার্ডটা চলে আসলো। এরপরে অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ। এই দেখো, সোসাইটি ওয়ার্ডটা নাউন, কমিউনিটি ওয়ার্ডটা নাউন, তাহলে এখানে নাউন খুঁজতে হবে। এখন ম্যাটেরিয়ালিজমও নাউন, কোয়ালিটিও নাউন, কিন্তু সোসাইটি হলো সমাজ, কমিউনিটি সম্প্রদায়, তাহলে এই ধরনের একটা নাউন হলো কান্ট্রি। এই যে তাহলে অ্যান্ডের আগেও নাউন, আমরা যেটা শিখছিলাম পরও নাউন। অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকতো, পরও অ্যাডজেক্টিভ হতো, তাহলে উত্তর হবে কান্ট্রি। উত্তর হবে কি? কান্ট্রি। কি বুঝতে পারছো তো? মানে কৌশলটা বুঝছো কিনা? যে তুমি বেশি মাথা ঘামাবা না, হ্যাঁ? তুমি চিন্তা করবা যে টেকনিক্যালি এটা উত্তরগুলো দেওয়ার জন্য তুমি প্রথম স্টেপ দিবা পার্টস অফ স্পিচ গুলো। তারপরে এই যে পজিশনগুলো, এটা তো তোমার খাতায় লেখার দরকার নেই, মনে তোমার সেট আপ থাকবে। তুমি এইগুলো জেনে রাখবা। প্রেপোজিশন আর্টিকেলের পর নাউন বসে, বা যেগুলো আমি বললাম এগুলো একটু খেয়াল করবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আসো, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ। তো এখন দেখো এখানে যেটা হয়েছে, দেখো তো এটা কি দেয়া যেতে পারে? অফ তো প্রিপোজিশন, তাই না? অফ কি? প্রিপোজিশন। তাহলে কি দিবা? এটা ডেভিয়েটেড ওয়ার্ডটা আছে। আমরা একটু আগে বলছিলাম বিইং এরপরে অ্যাডজেক্টিভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অফের পরে হওয়া অর্থে আমরা যদি ডেভিয়েটেড ওয়ার্ডটা দেখতেছি, তাহলে টু ব্যতীত প্রেপোজিশনের পর কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। তুমি বিইং দিতে পারো, অফ বিইং ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ। তো কি হয়? তারা কখনো বিচ্যুত হয় না। ডেভিয়েট মানে বিচ্যুত হওয়া, সঠিক পথ থেকে তারা কখনো বিচ্যুত হয় না। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য, তারা সব সময় ভাবে। এখন দা হলো আর্টিকেল, আমরা শিখছি আর্টিকেলের পর নাউন বসে। এখানে বেশ কিছু নাউন আছে, কিন্তু এটা কোনটা উত্তর হতে পারে দেখি, আমি কমেন্ট দেখতে চাই। কি হবে? তারা কি নিয়ে ভাবে? অ্যাবাউট দ্য ড্যাশ। ইয়েস, তোমাদের অনেকের উত্তর সঠিক হয়েছে। ওয়েলফেয়ার। কি হবে? ওয়েলফেয়ার। About the welfare of their surroundings, about the welfare of their surroundings. ওকে, তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে আর্টিকেলের পরে আমরা নাউন বসাবো। এখন আর্টিকেলের পর যদি আমরা নাউনের কথা চিন্তা করি, দেখো আমি একটু দেখি যে আমরা এই ম্যাটেরিয়ালিজম ওয়ার্ডটাকে নাউন পেয়েছি, তাই না? আমরা পেয়েছি ওয়েলফেয়ার। তো ওয়েলফেয়ার তো এখানে দেওয়ার চেষ্টা করব। আমরা আর ওইভাবে কোনো নাউন দেখতেছি না। আর একটা আছে কোয়ালিটি। তো কোয়ালিটি দিলে তো আসে না। অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দেয়ার সারাউন্ডিংস হয় না। অর্থাৎ তারা সব সময় চিন্তা করে কিভাবে সমাজের উন্নতি হবে। এই ভালো নাগরিকদের কাজই হলো দেশ এবং জাতিকে নিয়ে ভাবা। ঠিক আছে? এখন আমরা একটা অতি সম্প্রতি আমরা একটা বিষয় খেয়াল করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা, এবং হচ্ছে বিদেশে বিলাসী জীবন থেকে আসলে আশিক নামে একজন আহ, আমাদের দেশরত্ন আর কি, সে দেশে এসে দেশের জন্য বিনিয়োগ খাতের জন্য অনেক বেশি ভূমিকা রাখতেছে। তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছো, অথবা নিজেরাও হয়তো প্রশংসা করেছো, তো ফেসবুকে দিয়েছো। তো এই যে এরা হলো গুড সিটিজেন, যারা হলো দেশের জন্য কাজ করে। বা তোমরা যারা রাজপথে ছিলে, তোমরা যখন ফ্যাসিস্ট সরকারকে হচ্ছে বিতাড়িত করার জন্য হচ্ছে জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলে, হ্যাঁ, তোমরাই হলো গুড সিটিজেন। ওকে, তো যাই হোক, যে বিষয়ে বলছিলাম,
আর্টিকেলের পরে নাউন বসে, আর্টিকেলের পরে কি বসে? নাউন। দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে আসো আমরা একটু দেখি ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিং, দে হ্যাভ অল দ্য গুড। গুড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কিন্তু নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। দেখি উত্তর কে কে পারো। দে বলতে গুড সিটিজেন, যারা ভালো নাগরিক, তাদের কি হবে? তাদের গুড কি আছে? এই যে গুড হলো অ্যাডজেক্টিভ, গুডের পরে আমি একটা নাউন দিব। তো আমার এখানে নাউন আর কোনটা আছে? আমি তো অলরেডি দেখছি যে আমার এখানে যেগুলো আছে এর মধ্যে নাউন যেগুলো আছে, আমি এর আগে কি দেখছি যে অলরেডি আমি আইডিয়ালিজমকে আইডিয়াল করছিলাম, এটা হয়ে গেছে বাদ। ম্যাটেরিয়ালিজমও নাউন, ঠিক আছে, এটা আমি হচ্ছে না আমার এখানে। গুড ম্যাটেরিয়ালিজম, গুডের পরে ম্যাটেরিয়ালিজম হয় না, অর্থ মিলে না। ওয়েলফেয়ার ওয়ার্ডটা আমি এখানে দিয়েছি, তাহলে এটাও বাদ। কান্ট্রি ওয়ার্ডটাও নাউন, আমি এখানে দিয়েছি, এটাও বাদ। এটা তো পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা আগে দিয়েছি, বি থেকে বিইং করছি, এটাও হয়ে গেছে। প্রসপার ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ, এটা তো হচ্ছে না, এটাও বাদ। ইমমর্টালও হচ্ছে না, হেল্প, গুড হেল্প হয় না, ঠিক আছে। তাহলে সো, সুতরাং এটা হচ্ছে না, হেন্স, সুতরাং এখানে হবে না, কারণ এরা হচ্ছে তো নাউন না। ওকে, হেন্স ওয়ার্ডটা অবশ্যই নাউন না। তো তাহলে কোয়ালিটি একমাত্র নাউন থাকতেছে, খেয়াল করছো? তুমি যদি মিনিং নাও জানো, তাহলে শেষের দিকে দেখা যাবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এই বেসিক যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে তুমি সেই নাউন খুঁজতে খুঁজতে গুডের পরে এখানে যে গ্যাপ আছে এটা কোয়ালিটি পেয়ে যাবা। দ্য গুড কোয়ালিটি, তাদের এই কিছু গুড কোয়ালিটিস রয়েছে, কোয়ালিটিস রয়েছে দ্যাট লিড দেন টু টু দ্য পাথস অফ ড্যাশ। এখন তুমি বলতে পারো যে এখানে তো ওয়ার্ডটা ছিল কোয়ালিটি, ওয়ার্ডটা কি ছিল? কোয়ালিটি। আর আমরা এখানে উত্তরে কোয়ালিটিস দিয়েছি কেন? তোমাদের একটা নিয়ম আমরা সেকেন্ড পেপারে শেখাইছি যে এই যে রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে, দেখো তো রিলেটিভ প্রোনাউনের পূর্বের সাবজেক্ট অনুসারে ভার বসে। ওকে, তো এই যে রিলেটিভ প্রোনাউন আমি যদি এখানে কোয়ালিটি দিই, কোয়ালিটি ধরো এখানে দিয়েছি, তাহলে তো এটা লিডস হতো, কিন্তু এটা আছে তো লিড। তো তার মানে বুঝতে হবে তাদের অনেকগুলো গুণাবলী রয়েছে, কোয়ালিটিস, কোয়ালিটিস, অনেকগুলো গুণাবলী হবে। আশা করি বুঝতে পারছো। প্রশ্ন ছিল কোয়ালিটি, কিন্তু আমাকে এটা করে নিতে হয়েছে কোয়ালিটিস। কেন করতে হয়েছে? গ্রামারের কারণে। এজন্য খেয়াল রাখতে হবে যে গুড কোয়ালিটি একটা কোয়ালিটি না, অনেকগুলো কোয়ালিটি। হ্যাঁ, নাউনই বসছে, গুড অ্যাডজেক্টিভ এরপরে নাউন বসছে, কিন্তু এটা কোয়ালিটি থেকে কি হয়েছে? কোয়ালিটিস। আমি কিভাবে বুঝলাম? একটা কোয়ালিটি হয় না একটা ভালো নাগরিকের, অনেকগুলো কোয়ালিটি হয়। পাশাপাশি আমি গ্রামার দেখে বুঝলাম যে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কোয়ালিটিস, এটা প্লুরাল, এজন্য ভার্বের সাথে এস বাই এস হয়নি, জাস্ট লিড হয়েছে। ক্লিয়ার? ওকে, দেন টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। এখন অফ হলো কি? প্রেপোজিশন। অফ কি? প্রেপোজিশন। তো অফ যে প্রেপোজিশন, টু ব্যতীত প্রেপোজিশনের পরে ভার প্লাস আইএনজি হয়। তো আমাদের বেশ কিছু ভার্ব রয়েছে এখানে, আগের প্যাসেজে আমরা দেখছি যে ভার্ব রয়েছে, এর মধ্যে হেল্প ভার্বটা রয়েছে। তো আগে আমরা হেল্প দিয়েই দেখি, টু ব্যতীত প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি হতে পারে। তাদের অনেকগুলো গুড কোয়ালিটিস রয়েছে, লিড দেন টু দ্য পথ অফ হেল্পিং আদার্স, অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে, হেল্পিং আদার্স। দ্যাট ইজ হোয়াই, এই কারণে গুড সিটিজেন, যারা ভালো নাগরিক, আর লাভড বাই অল, সবার দ্বারা ভালোবাসা পায়, অ্যান্ড দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। এখন আসো, এই প্রসপারিটি ওয়ার্ডটা কিন্তু নাউন। প্রসপারিটি ওয়ার্ডটা কি? নাউন। তারা এই যে পার্থিব ম্যাটেরিয়ালিজম বা ম্যাটেরিয়ালিস্টিক, এই পার্থিব তাদের প্রসপারিটি নিয়ে তারা ভাবে না, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। এখন দেখো আমার আসলে এখানে নাউনের পূর্বে, প্রসপারিটির পূর্বে অ্যাডজেক্টিভ দরকার, কিন্তু আমি দেখতেছি এখানে প্রসপার মানে উন্নতি করা, প্রসপার তো অ্যাডজেক্টিভ না, প্রসপার হলো ভার্ব। প্রসপার উন্নতি করা, এটা ভার্ব হবে, আগে ভুল বলেছি, প্রসপার ওয়ার্ডটা এখানে হলো ভার্ব হবে। এরপরে আসো যে এখানে হলো ইমমর্টাল, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু ইমমর্টাল অর্থটা এখানে আসে না। এখানে আমার একটা অ্যাডজেক্টিভ দরকার, কিন্তু আমি আর কোনো অ্যাডজেক্টিভ পাচ্ছি না।
এই যে পজিটিভ ওয়ার্ড ব্যবহার করছি, আইডিয়ালিজম থেকে আইডিয়াল করছি, কিন্তু ম্যাটেরিয়ালিজমের অ্যাডজেক্টিভ তো ম্যাটেরিয়ালিস্টিক। তো এটা হতে পারে, অর্থাৎ এই যে পার্থিব যে জগৎ এটা নিয়ে আসলে তারা ভাবে না। তো তাহলে এটা হলো আমার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ করতে হয়েছে, এজন্য আমি ম্যাটেরিয়ালকে এই যে ম্যাটেরিয়ালিস্টিক করেছি। বুঝছো? এভাবে হবে। এরপর আসো আমরা হচ্ছে একটু দেখি। বলছে হেন্স, তাই সুতরাং দে ডেডিকেট, এই কারণে তাদের লাইফসকে তারা হচ্ছে কি করে, স্যাক্রিফাইস করে, হুইচ যেটা, হ্যাঁ এই যে আমরা একটু আগে দেখলাম যে হেন্স তাই সুতরাং তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চ দিয়ে ডেডিকেট করার জন্য, জীবনকে উৎসর্গ করে দেয়। আর তাদের এই কাজের জন্য, তাদের এই অবদানের জন্য তারা অমর হয়ে থাকে। এখন হুইচের পরে আমি একটা ভার্ব ইউজ করব। এখন এই ভার্ব এর মধ্যে আমার অর্থ দেখতে গেলে আমি দেখতে পাচ্ছি যে এখানে হলো ইমমর্টাল ওয়ার্ডটা রয়েছে। ইমমর্টাল ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ। ইমমর্টাল ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ হবে। তো ইমমর্টাল ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভকে দেখো, অ্যাডজেক্টিভটাকে আমরা যদি হচ্ছে ভার্ব করতে যাই, তাহলে এর সাথে অবশ্যই আই জেড যোগ করতে হবে। হ্যাঁ, তো উত্তর হবে তখন হুইচ, যেটা ইমমর্টাল থেকে ইমমর্টালাইজড, তাদেরকে অমর করে। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই প্যাসেজ বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই বুঝে থাকলে আমরা পরবর্তী অপশানে যাব। এখন যদি এমন হয় যে অধিকাংশ শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো, তাহলে আমরা পরবর্তী পার্টে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উইদাউট ক্লুতে যাচ্ছি। উইদাউট ক্লু যে অপশানটা রয়েছে এখানে, এটা আসলে ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন নিয়ে কথা আছে। তো এটা আমাদের দৈনন্দিন জীবনে আসলে আমরা কমিউনিকেশন করে থাকি। এই উইদাউট ক্লুর অনেকগুলো অর্থ হয়। তোমরা কে কি কমেন্ট করতেছো আমি দেখতে চাই যে এখানে আসলে কি হতে পারে এনি ওয়ার্ডটার পরে। দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি ড্যাশ, এনি নো আমরা এভাবে একটু শিখতে পারি যে এনি নো অল ইত্যাদি, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে একটু আগে শিখলাম যে নাউন বসে। হ্যাঁ, তুমি এনি সেক্টর দিতে পারো, দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি সেক্টর। এনি সেক্টর হতে পারে, ফিল্ড হতে পারে, এভাবে তুমি দিতে পারো, একাধিক উত্তর হতে পারে। ঠিক আছে, এটা একটা নাউন দিতে হবে এবং অর্থটা মিলতে হবে। তো এই ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি সেক্টর, যে কোনো সেক্টরে যদি কমিউনিকেশনটা বাড়ে, ক্রিয়েটস তৈরি করে, অ্যান ইম্প্যাক্ট একটা প্রভাব, অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, এটা হচ্ছে অর্থনীতির ডেভেলপমেন্ট করে। ওকে, তো এখানে দেখো আমরা যে দেখলাম যে অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি। ওকে, এই ইকোনমি বি নাম্বার যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এই ইকোনমি ওয়ার্ডটা কিন্তু নাউন। ঠিক আছে, দা ইকোনমি, তাহলে এখানেও আমরা নাউন দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা অ্যান্ড দিব আমরা। বলছে দ্য অ্যান্ড দ্য ইকোনমি অ্যান্ড দ্য গ্রস, কি দিয়েছে? গ্রস ড্যাশ প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। তাহলে এখানে কি হবে দেখো তো, প্রোডাক্ট ওয়ার্ডটা তো নাউন, তাই না? তা নাউনের পূর্বে তাহলে আমরা কি দিব বলো, কি হতে পারে? অনেকেরই উত্তর সঠিক। দ্য গ্রস মানে মোট ন্যাশনাল প্রোডাক্ট, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এটা হলো জাতীয় উৎপাদন। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট of any country. Bangladesh in this sense has become a ড্যাশ মডেল, সারা পৃথিবীর জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা মডেল হয়ে গেছে। বিকাম এ, আবারও সে একই ঘটনা। এই যে মডেল ওয়ার্ডটা নাউন, এই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ হবে। দেখি কার কার উত্তর সঠিক হয়। এখানে উত্তর কি হতে পারে? ইয়েস, রোল মডেল। কি হতে পারে? বিকাম এ রোল model and all over the world. The present government has scheduled, present government has scheduled, এই বর্তমান সরকার যে ভূমিকাটা রেখেছে, dash and such projects recently dash increase the lifestyle of the
কান্ট্রি পিপল। আসলে এই কমিউনিকেশনের আসলে ডেভেলপমেন্ট আসার কারণে আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন আসছে, তাই না? আমরা হচ্ছে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। তো দেখি তাহলে তোমরা উত্তর কে কে পারো। ই নাম্বার এবং এফ নাম্বার উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি। শিডিউলড ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের পর একটা নাউন দিবা। তো দেখো ভার্বের পূর্বে অ্যাডভার্ব হয় আমরা শিখছিলাম। তো এটা হতে পারে গভর্নমেন্ট হ্যাজ শিডিউলড প্রজেক্ট। হ্যাঁ, তো শিডিউলড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন প্রজেক্টস করে। আর রিসেন্টলি এটা আমরা ইনক্রিজ ওয়ার্ডটা এখানে ভার্ব। তো আমাদের প্রজেক্টগুলো বাড়িয়ে দিয়েছে। তো আমরা যদি এখানে একটা অ্যাডভার্ব দেওয়ার চেষ্টা করি, ভার্বের পূর্বে অ্যাডভার্ব, তাহলে এটা বেটার হয়। তো উত্তর সিগনিফিকেন্টলি দিলে ভালো হয়। সিগনিফিকেন্টলি, সিগনিফিকেন্টলি। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এখন আসো, বলছো উই ক্যান ড্যাশ। তো উই ক্যান আমরা এটা শেয়ার করতে পারি বা বলতে পারি যে মেনশন, বা আমরা উল্লেখ করতে পারি। তোমরা ফেসবুকে মেনশন করো অনেক ফ্রেন্ডকে। মেনশন মানে উল্লেখ করা। উই ক্যান মেনশন, ক্যান মডেল ভার্ব, এরপরে ভার্বের বেস ফ্রম। উই ক্যান মেনশন হেয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস, কিছু ডেভেলপমেন্টের কথা। যেমন পদ্মা ব্রিজ হয়েছে, তারপরে ড্যাশ ওয়ে। কোন ওয়ে বলো তো? এখানে কিন্তু বঙ্গবন্ধু টানেলের কথা আছে। এটা আগের প্যাসেজ তো, সব ওই উন্নয়ন নিয়ে লেখা। আন্ডার দ্য রিভার ড্যাশ, কোন নদীর উপরে ছিল এটা বলো তো? হ্যাঁ, আর এটা কি ওয়ে? এটা কিন্তু আবার হচ্ছে মেট্রো রেল কিন্তু আগে আছে, পরে আছে। ঢাকা সিটিতে মেট্রো রেল হয়েছে। পদ্মা ব্রিজ আছে, আর এটা কি হতে পারে? হ্যাঁ, এলিভেটর। কোনটা হবে? আর এখানে কোন নদীটার নাম কি? এই যে বঙ্গবন্ধু টানেলটা হয়েছে কোথায় এটা? হ্যাঁ, আচ্ছা। দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস উইল বি। তো বি হলো, বির পরে হলো সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এটা প্যাসিভ ফর্ম। তাহলে কি হবে? ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিজনেস উইল বি ড্যাশ। হ্যাঁ, উত্তর পারবে? হ্যাঁ, আহ, কারো কারো উত্তর সঠিক হচ্ছে। একটু দেখো, এই যে আমি বলে দিয়েছিলাম যে এলিভেটেড এক্সপ্রেস, যেটা এই এলিভেটেড এক্সপ্রেসের কথা বলেছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়েছে। কমিউনিকেশনটা বেড়ে যাচ্ছে এখন। আর এটা হলো কর্ণফুলীর উপরে আসলে বঙ্গবন্ধু টানেল দেয়া। আর এটা আমরা বলেছিলাম যে উন্নতি হচ্ছে, ফ্লোরিস্ট করতেছে। কি হচ্ছে? যে দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, এই যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাওয়ার কারণে, পদ্মা সেতু, অন্যান্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাওয়ার কারণে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক যে ব্যবসা উইল বি ফ্লোরিস্ট, অনেক হচ্ছে বেড়ে যাচ্ছে, আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট। যোগাযোগের যে ডেভেলপমেন্ট হয়েছে, এজন্য আমাদের দেশের অনেক উন্নতি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারবে। এবার দেখো, প্যাসেজ আছে এখানে। হ্যাঁ, এটা আসলে খুব সহজ। সহজ একটা প্যাসেজ আসছিল জয়নুল আবেদিনকে নিয়ে। তো সাধারণত আমরা যেটা দেখে থাকি যে যদি কোথাও আহ, আমরা কখনো কোনো ব্যক্তির নাম দেখি, কোনো ব্যক্তির নাম দেখি, সাধারণত সেটা আগে যায়। যেমন এখানে 5 নম্বরে যেটা আছে, 5 নম্বরে যেটা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন এট এ ভিলেজ কিশোরগঞ্জ। এটা আগে হওয়ার কথা। মানে ওই ব্যক্তির পরিচয়, ব্যক্তির জন্ম তারিখ, হ্যাঁ, আহ, ইত্যাদি দিয়ে আসলে শুরু হয়। তাই আমাদের আনডাউটেডলি প্রথম হচ্ছে লাইনটা এটা হবে, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, উনি কিশোরগঞ্জে ইয়ে করছে। আচ্ছা, পরেরটা কি হবে বলো তো? পরেরটা তোমরা কেউ বলতে পারবা? দুই একজনের উত্তর সঠিক পাবো বলে আশা করি। এর পরেরটা হবে যে হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। এই যে পরিবারের পরিচিতি, বাবার পরিচিতি। বাবা কে ছিল? একজন পুলিশ অফিসার ছিল। পুলিশকে আমরা তো অনেকে খারাপ চোখে দেখি। আগে তো দুর্নাম ছিলই, আবার এই জুলাই অভ্যুত্থানে তাদের আসলে নেতিবাচক ভূমিকা অনেক ছিল। তবে ভালো পুলিশও আছে আমাদের দেশেই। তো দেখো, এর পরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2 নাম্বার, জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি। উনি এমন একজন পার্সোনালিটি ছিলেন যিনি হচ্ছে আমাদের দেশের কালচারকে ডেভেলপ করছে। ওকে, তো আসলে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে কি হতে পারে? এরপরে হতে পারে দ্য গ্রেট পার্সোনালিটি। এই যে দেখো,
এই পার্সোনালিটি নিয়ে কথা হয়েছে। এই যে পার্সোনালিটি, সাস এ পার্সোনালিটি, যে আমাদের কালচারকে এনরিচ করছে, সমৃদ্ধ করছে। এরপরে আমরা কি করতেছি, আবার বললাম দ্য গ্রেট পার্সোনালিটি, মিল রাখলাম, সিকোয়েন্স রাখতে হবে, রিয়ারেঞ্জে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এরকম একটা পার্সোনালিটি, ইট ইজ আ পার্সন, উনি এমন একজন ব্যক্তি হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপুল, উনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার দেখো, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন। এই প্যাসেজটা আসলে এখানে হবে কিনা, আসলে এটা হবে বলো তো? এর পরেরটা কোনটা হবে? এটা আসলে হতে পারে? এই যে ৬ এর পরে কি ৭ হবে? হ্যাঁ? হবে না। তাহলে কি হবে বল? ৬ এর পরে ১০ হতে পারে। কোনটা হতে পারে? হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। সে তার দেশ এবং জাতির জন্য সে এমন একজন আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট, এই লাইনটা হবে, যে তার দেশ এবং জাতির জন্য সে একটা খ্যাতি অর্জন করেছে। ঠিক আছে? এই যে এই লাইনটার পরে। ওকে? তো তিনি কি করেছিলেন, কি ভূমিকা রাখছিলেন, এইগুলো আসবে। এখানে হচ্ছে আহ তোমরা একটু ৩ নাম্বারটা দেখো। এরপর আসবে দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। উনি স্কুলের এ ধরনের পড়াশুনো এগুলো পছন্দ করতেন না। ঠিক আছে? এগুলো পছন্দ করতে, অনেকের উত্তর সঠিক হচ্ছে। সো সুতরাং এই যে দেখো, এই সুতরাং এট দ্য এজ অফ 15 বছর বয়সে হি ওয়েন্ট টু কলকাতা। হ্যাঁ? এবং উনি একটা আর্ট কলেজে আসলো। আর্ট কলেজ কিন্তু আমাদের ওই যে ধরাবাঁধা, আমাদের যে মানে বিরক্তিকর পড়াশুনোটা যে কে তৈরি করছে নাকি, এনার উপরে আমাদের খুব রাগ, বা যারা এটার নেতৃত্বে ছিল। হ্যাঁ, যদি পড়ালেখা না থাকতো তাহলে জীবনটা অনেক সুন্দর হতো নাকি অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, তো আসলে পড়াশোনা না থাকলে অবশ্য আমরা এখন যেভাবে লাইফ লিড করি এটা করতে পারতাম না। তো দিন শেষে আসলে লেখাপড়া করা দরকারি। তো আমরা যদি সবাই এই সুযোগ সুবিধাটা পেতাম যে পড়াশোনা থাকলেও পরীক্ষা থাকবে না, এই যে জন্য তোমাদেরকে অনশর্ট ক্লাস নিচ্ছি আমরা, তাহলেও তোমাদের জন্য খুব সাপোর্টিভ হতো। যাই হোক, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ট নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। ওকে, তো তাহলে এটা আমরা দেখলাম, এটা আমরা হচ্ছে এখন সম্ভবত আমরা সর্বশেষ তোমাদেরকে পড়াইছিলাম, এটা ছিল আহ হ্যাঁ, এই আ ৯ নাম্বার ছিল। এটা। সুতরাং উনি আর্ট কলেজে ভর্তি হলো। দেখো সিকোয়েন্সটা কেমন? উনার পড়াশুনো ভালো লাগতো না। হার্ড রুলস অফ স্কুল ভালো লাগতো না। এজন্য উনি কি করলো? উনি একটা আর্ট কলেজে ভর্তি হলো। আর্ট কলেজে তো আঁকাআঁকি। এখানে তো মজা। এখানে তো আর এ ধরনের প্রেশার নাই। হ্যাঁ? আচ্ছা। অনেকের কমেন্ট দেখতেছি। আহ এরপরে দেখো, এই যে উনি আর্ট কলেজে ভর্তি হলো, এরপরে উনার অবদান, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষের ছবি উনি এঁকেছিলেন, অ্যান্ড গট হিউজ রেপুটেশন, এবং উনি ব্যাপক সুখ্যাতি পেয়েছিলেন। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, ওনাকে নিয়ে অনেক কথা হয়েছিল, ওনাকে সবাই প্রশংসা করছিল। তো এটা লেখার কারণে ফর দিস, এই যে দেখো, এই যে উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে হচ্ছে তোমার ছবি আঁকছিল, এবং গড হিউজ রেপুটেশন, অনেক রেপুটেশন পাইছে। রেপুটেশন পেয়ে কি হয়েছে? ফর দিস, অর্থাৎ এই ছবি আঁকার কারণে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। হ্যাঁ, তিনি অল ইন্ডিয়া কি পাইছিল? গোল্ড মেডেল পাইছিল। ওকে, তাহলে এই যে সিকোয়েন্সটা, এটা আমাদের একটু দেখতে হবে। এবং সর্বশেষ তাহলে আর একটা বাদ থাকে, সেটা এখন দিয়ে দেওয়া যেতে পারে, সেটা সম্ভবত তাহলে ৪ নাম্বার। এই যে সে লাস্টে কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়া দিয়ে শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা তো অনেক কিছুই জানো, রিটেন অংশগুলো তোমাদের মানে খুবই আহ, পরিচিত। আমরা তোমাদেরকে শেখাইছি কিভাবে তোমরা ফ্লো চার্ট গুলো, পাই চার্ট গুলো, গ্রাফ চার্ট গুলো তোমরা দিবা। তো এখানে আসলে ঢাকা বোর্ড 2024-এ যেটা এসেছিল, এটা হচ্ছে মোবাইল ফোনের কথা বলা হচ্ছিল, দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। তো এখানে আসছিল 2020, 21, 22 এবং 23-এর ইন্টারনেট ইউজার। তো এখানে ইন্টারনেট ইউজে হচ্ছে 10%, 15%, 25%, 37%, এটা আসলে উল্লেখ ছিল।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে দেখো, তোমরা এর আগে যে রিয়ারেন্স পর্যন্ত দেখলে, এখানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে একটু কমেন্টে জানাও, চেষ্টা করব আবারও দেখানোর। দেখো 7 নাম্বার দেখি আমরা। এখানে তোমরা জানো যে এটা একটা গ্রাফ, এই গ্রাফে তথ্য আছে। তো তথ্যটা কিসের? আসলে বলছে যে সোশ্যাল সাইটস যেগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোনের কথা বলা হচ্ছে, এখানে আমরা যে ইন্টারনেট ইউজ করি তার গত 4 বছরের একটা রেশিও দেয়া। 2020 সালে আমরা 10% ব্যবহার করতাম, 21 সালে এটা হয়ে গেছে 15%, 22 সালে 25% এবং 23-এ, অর্থাৎ গত 2 বছর আগে, এটা হচ্ছে 37.50%। তো এই যে আসলে পার্থক্যটা, এখানে আসলে এগুলো কিভাবে লিখতে হয়? এগুলো এভাবে বলতে হয় যে আসলে এই গ্রাফ চার্টটা দেখাচ্ছে, দ্য গ্রাফ, এই জায়গা থেকে তুমি লিখতে পারো, দ্য গ্রাফ শোজ, কি দেখাচ্ছে? দ্য ইউজার্স কন্ডিশন অফ সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দ্য লাস্ট 4 ইয়ার্স ফ্রম, একটু এইটা ইউজ করতে পারো, ফ্রম 2020 টু 2023। ওকে, এটা হচ্ছে ইস্যু, ফ্রম 2020 টু 2023, এভাবে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। এরপরে তুমি বললে যে ইন 2020 সালে এই যে ইন্টারনেটের যে ইউজার্সরা ছিল, মোবাইল ফোন যেটা ব্যবহার হচ্ছিল ইন ইন্টারনেট, এটা হলো 10%। তো এই 10% হলো সবচেয়ে কম, এটা বলতে পারো। আবার সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, দিন দিন আমাদের হচ্ছে ইন্টারনেট ইউজার্সরা বেড়ে যাচ্ছে, এবং দ্য ইউজার্স কন্ডিশন এন্ড সোশ্যাল সাইটসে তাদের যে ভূমিকা, তাদের যে ইউজিং রেটটা অনেক বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে এটা 37.50% চলে গেছে। অর্থাৎ শুরু যদি আমরা 2020 থেকে 2023 কম্পেয়ার করি, তা 20-এ সবচেয়ে কম ছিল 10%, এটা গ্রাজুয়ালি বেড়ে গেছে, এটা আমাদের উল্লেখ করতে হবে। তো 21-এ সেটা 15% হয়েছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে 22-এ হলো 25% হয়েছে, এবং 2023-এ সবচেয়ে বেশি, এবং দিন দিন আসলে ব্যবহার বাড়তেছে। 2024-এ আসলে এটা আরো বেশি হবে, এবং এখন অলরেডি 25 চলে, এটা আরো বেশি বেড়ে যাবে। তো সুতরাং এভাবে আমাদের একটু পার্থক্য নির্ণয় করে এটা পড়তে হয়। আজকে তোমাদের রিটেন একেবারে ডিটেইলস দেখাচ্ছি না। এরপরে হচ্ছে গত বছরের প্রশ্ন ছিল হচ্ছে, রাহান নামে একটা ছেলের কথা বলছে, একটা স্টোরি। হি হ্যাজ রিসেন্টলি পাসড এইচএসসি, সে এইচএসসি পরীক্ষা পাস করছে, এবং সে আসলে পেয়েছে আনএক্সপেক্টেড মার্কস, অপ্রত্যাশিত ফলাফল। তো কি হয়েছে আসলে, হি ওয়াজ নট অ্যাটেনটিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় কি অ্যাটেনটিভ ছিল না। রেদার, বরং পাস্ট টাইম আইডিয়ালি, সে অলসভাবে সময় কাটাতো, অ্যান্ড ডিসঅবেডিয়েন্টলি, অর্থাৎ অবদ্ধভাবে, সে রেগুলারলি পড়াশোনা করতো না, বুঝছো? বাট আফটার দিস হিজ টেস্ট এক্সাম, কিন্তু টেস্ট পরীক্ষার পরে, কারণ টেস্ট পরীক্ষার পরে সে, তাইলে এবার ইতিবাচক বলতে হবে, যেহেতু আগে বলছে যে সে উদাসীন ছিল, কিন্তু সে হচ্ছে টেস্ট পরীক্ষা, তোমাদের এই যে এখন যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এই টেস্ট পরীক্ষার পরে তোমরা যে কেউ ধরো রাহানের মতো যদি হতে, এবং সর্বোচ্চ চেষ্টা করে তুমি অনেক পড়াশোনা করে যদি এইচএসসি তে ভালো করো, তাহলে এই গল্পটা তোমাকে লিখতে হবে। এখন এই গল্পটা কিন্তু অতীতের। তো সুতরাং তুমি এটা হচ্ছে পাস্ট দিয়ে লিখবো, ভার্বের পাস্ট ফর্ম দিলেই হয়, নেগেটিভ হলে ডিড নট ইউজ করতে হয়, ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম। তুমি তোমার নিজের মতো করে লিখবা, তুমি নিজের ভাষায় লিখবা, তুমি এই ছেলেকে এরপরে অনেক বেশি সফল দেখাতে পারো, বা তুমি তোমার মতো করে এটা শেষ করতে পারো। তো এই রিটেনে অংশে আসলে আমরা তোমাদেরকে ক্লাসে বলেছি, বা তোমরা অনেকেই যারা আমাদের প্রোগ্রামে ছিলে, আমরা তোমাদেরকে বলেছি যে কিভাবে তুমি নিচ থেকে লিখবে, এবং সেক্ষেত্রে ভার্বের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম যেটা, এটা সঠিকভাবে দেয়া, পাস্ট ইনডিফিনিটের প্যাসেজ আলোকে, পাস্ট পাস্ট ইনডিফিনিটের আলোকে স্টোরিটা লেখা আসলে খুবই সহজ। তো জাস্ট ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, প্রত্যেকটাই পাস্ট ফর্ম। তোমরা মাঝে মধ্যে নিচ থেকে স্টোরি করতে গেলে একটু পাস্ট দিচ্ছ, আবার প্রেজেন্ট দিয়ে ফেলছো, এই ভুলটা অনেকের হয়। কিন্তু মনে রাখতে হবে, এই রাহান ছেলের এই ঘটনা যেহেতু অতীত, তাহলে সবই অতীতে লিখতে হবে, সবগুলো হলো পাস্ট ইনডিফিনিট দিতে পারো, এবং ওইভাবেই তুমি ভার্বের দিকটা খেয়াল রাখবে যে এটা আমার ভার্বটা হবে পাস্ট ফর্মে। ঠিক আছে? তো এই হলো আমাদের টোটাল সিনারিও ছিল। এরপরে হচ্ছে তোমরা জানো যে তোমাদের হচ্ছে এখানে লেটার লিখতে হয়, এবং এই লেটারটা ছিল ঢাকা বোর্ডে দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ। তো এটার ব্যাপারে তোমরা খুব ভালো জানো।
এবং লেটার তোমরা মোটামুটি অনেকেই লিখতে পারো। ঠিক আছে? লেটারের যে সিকোয়েন্স এগুলো তোমাদের জানা আছে। তো কথা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো। আমাদের আজকের লাইভ এ পর্যন্তই ছিল। তোমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও ২০২৩ সালের আরো একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব। পরবর্তী অনশর্ট যে ক্লাস এটাতে তোমাদের অগ্রিম দাওয়াত রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা